হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। গীতা কোর্টে গিয়ে যখন দেখতে পারে তার বসার চেয়ার, টাইপ মেশিন কোনো কিছুই নেই, তখনই ভজনের কাঁধে হাত দেয় আর বলে, এগুলো তোমরা ঠিক করছো না। কেন তোমরা আমার রুজি রুটি কেড়ে নিচ্ছ বলো তো? কি শুরু করেছো? আমার সংসারটা কি করে চলবে? দেখো গীতা, তুমি এক কাজ করো, মেহেককে ফিরিয়ে নিয়ে এসো আমার বাড়িতেই। আর তুমিও চলে এসো, বাড়ির ছোট বৌমা হিসেবে তুমি থেকে যাবে। তোমার কোনো কিছুর অভাব হবে না। তুমি এই কেসটা ছেড়ে দাও। কোনোভাবে তুমি এটা লড়তে পারবে না। কেন বুঝতে পারছো না সেটা? তাহলেই তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। তা না হলে এই কোর্ট চত্বরে তোমাকে কোনো দিনও দেখা যাবে না। বাবা, আপনি যা করছেন ঠিক করছেন না। না, আমার একটাই পরিচয়, সেটা হচ্ছে অগ্নিজিৎ মুখার্জি। আমি একজন অ্যাডভোকেট। তুমি এমন কোনো কথা বলো না এখানে, বুঝতে পেরেছো? এই সবাই চলমান ইনস্টিটিউট বলে আমাকে ডাকে, তাই বলছি। আর বাড়াবাড়ি নয়, যেটা বলছি সেটা সহজে শুনে নাও, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই বলে চলে যায়। ভজন বলে, কিরে, এখনও সুযোগ আছে। সব কিছু শেষ হওয়ার আগেই সব তুই ঠিক করতে পারিস। এই কেসটা থেকে চলে যা। গীতা খুব চোখ দিয়ে জল পড়ে আর ভাবতে লাগে, আমার বাবার অনেক ট্রিটমেন্টের টাকা লাগবে, এখন আমি কোথা থেকে ম্যানেজ করব? আমার কাছে একটা ফুটো করেও নেই, আমি কি করব? তখনই কৃপান চলে আসে। বলে, কিরে গীতা, এই নেই, তোর কাছে কোনো টাকা নেই? একটা বাটি ধরিয়ে দিলাম, আর সেই বাটিতে প্রথম ভিক্ষাটা না হয় আমিই দিলাম। তোর থেকেও তো বাইরে যারা কোর্টের ভিক্ষা করে তাদেরও অনেক টাকা রোজগার হয়। তুই কি এমন লয়ারি করিস বলতো, যেখানে তোর কোনো টাকা পয়সাই নেই? বাবা মা, পরিবার, সংসার কিছুই চলে না। দুবেলা দুমুঠো ঠিক করে খেতে পর্যন্ত পারিস না। এরকম কেস লড়ে কী বা হবে বলতে পারিস? এই বাবু শোনা, একদম চিৎকার করবি না। তোর সমস্ত খেলা শেষ গীতা। কালকে আমি কোর্টে বেকসুর খালাস পেয়ে যাব, আর তারপরেই আমার প্রথম টার্গেট হবি তুই। তোকে আমি এমন শিক্ষা দেবো তুই ভাবতে পারছিস না। আর তুই মাথা তুলে যাতে দাঁড়াতে না পারিস সেই ব্যবস্থা আমি করব। কিরে গীতা, কি দরকার ছিল অগ্নিজিৎ মুখার্জির সঙ্গে লড়াই করা? সবসময় স্পট লাইনে থাকতে চেয়েছিলিস। কি ভেবেছিলিস সব কেস তুই জিতে যাবি? দুই একটা কেস অগ্নিজিৎ মুখার্জির বিরুদ্ধে জিতে লড়ে তুই জিতেছিলিস বলে আজকে এত কথা বলছিস। এখন কি হলো? তোর বাবার ট্রিটমেন্টের টাকা কি করে জোগাড় করবি? আর কৃপানের সঙ্গে লড়ে তুই পারবি না, বরঞ্চ এই কেসটা ছেড়ে দে, তোর ভবিষ্যৎ বেঁচে যাবে। গীতা কষ্ট পাচ্ছে, তারই সহকর্মীরা তার সঙ্গে এ ধরনের আচরণ। তখনই একজন সিনিয়র স্যার এসে বলে, গীতা এখানে বসো। জল এনে দেয় খেতে, আর বলে, কি হয়েছে তোমার বলো তো? স্যার, আমার বাবার ট্রিটমেন্ট করতে হবে, অনেক টাকার প্রয়োজন। আমার কাছে কোনো টাকা নেই, তার জন্য আমি কোর্টে এসেছিলাম যদি কোনো কেস পাই। কিন্তু না, এখন তো দেখছি যা কিছু ঘটছে আমার সঙ্গে ভালো কিছু হবে না। গীতা কী করবে ভেবে উঠতে পারে না। এরপরে সে ফিরে যায় বস্তিতে। সেখানে গিয়ে দেখতে পারে পঙ্কজ খাসনবিসকে। সে গীতাকে বলে, কি ব্যাপার? আমি এই গীতাকে চিনি না। আমি এসেছি গীতা এলএলবির কাছে। নেই, মরে গেছে গীতা এলএলবি। কি বলছেন কি অগ্নিকন্যা? আমি কি তাহলে এমনিতেই আপনাকে অগ্নিকন্যা বলে ডাকতাম? বড়বাবু, আপনি বুঝতে কেন পারছেন না? আমার কোনো কেস নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। তাহলে কি মেহেক ন্যায় বিচার পাবে না? না, পদ্মর মতো মেয়েরা আমি কারো কথা ভাবতে চাই না। এই মুহূর্তে আমার বাবার এমআরআই করতে হবে, অনেক ইসিজি, ব্লাড টেস্ট, আরও অনেক টেস্ট, যেগুলোর জন্য অনেক টাকার প্রয়োজন। কিছু টাকা জোগাড় হয়েছে, আরও টাকার প্রয়োজন। আপনি কেন বুঝতে পারছেন না যে আমি কোনো কেস নিয়ে এখন লড়তে চাই না? আমি শুধু আমার বাবাকে বাঁচাতে চাই, তাকে সুস্থ করাটাই মেয়ে হিসাবে আমার এখন একমাত্র দায়িত্ব। অগ্নিকন্যা, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। কি? দেখুন, বিদ্যুৎ মিথ্যে কথা বলেছে, কারণ যেদিন এফআইআর করা হয়েছিল ব্যাকডেটে এফআইআর করা হয়েছে, যাতে কৃপান বেকসুর খালাস পেয়ে যায়। আপনি বুঝতে পারছেন তো? আর কৃপান ইচ্ছে করে এগুলো করছে যাতে করে আপনি কেস থেকে সরে দাঁড়ান। আমি চাই না জানতে। আমি জেনে কি করব? আপনি এই কেস লড়বেন না? না। তাহলে কি অসহায় মেয়েদের পাশে দাঁড়ানোর মতো আর গীতা এলএলবি থাকবে না? না, কোনোভাবেই না। আমার এখন চারদিক থেকে হাত পা বাঁধা, আমি পারবো না কিছু করতে। আমার কাছে একটা ফুটো করে নেই। আমার, বুঝতেই তো পারছেন, বাবার ট্রিটমেন্ট করাতে অনেক টাকার প্রয়োজন। আজকে কোর্টে অগ্নিজিৎ মুখার্জি আইনের সঙ্গে আমার সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছে, আমার বসার জায়গাটা কেড়ে নিয়েছে, আমার টাইপ মেশিন যা যা কিছু ছিল সবটা বিক্রি করে দিয়েছে। এমনকি কোর্টে আমার হাতে বাটি ধরিয়ে দিয়েছে ওই কৃপান, আমার কাছে টাকা নেই বলে। আমি কি লয়ারি করি যার কারণে আমার কাছে টাকা নেই বাবার ট্রিটমেন্ট করাতে? আমার কাছে অনেক অসম্মানিত হতে হয়েছে। আমি পারবো না। ঠিক আছে, আপনি যে চোখ দিয়ে আগুন ঝরতো সেই চোখে জল। আপনি দাঁড়াতে পারছেন না ঠিক করে। আমি এই গীতা এলএলবিকে চিনি না। যে বলতো খুন জখম রাহাজানি একটাই নাম, গীতা এলএলবি, সে কোথায় গেল? আমি বুঝতে পারছি না আপনি কি করছেন বলুন তো। আর দেখুন,
আপনি যদি এরকম করতে থাকেন তাহলে তো সমস্ত অন্যায় মাথাচাড়া দিয়ে উঠবে। আর আমি জানি একদিন অগ্নিকন্যা আপনি আবারও জেগে উঠবেন, আপনার বাবার সাথে হওয়া অন্যায়ের প্রতিকার আপনি করবেন, এমনকি আপনি প্রমাণ জোগাড় করে অপরাধীদেরও শাস্তি দেবেন। আমি সেই দিনের অপেক্ষায় না হয় রইলাম। গীতা নিজের বাড়িতে চলে যায়, পঙ্কজ খাসনবীর থানায় চলে যায়। এদিকে গিনি নিজের ঘরে সাজগোজ করছিল, সেখানে নেই তার স্বামী এসে ঢুকে পড়েছে। গিনি বলে, কি ব্যাপার, তোমার এই রুমে আসার আগে অনুমতি নেওয়ার দরকার ছিল, কারণ তুমি আমার স্ত্রী, আমি যখন তখন এই ঘরে আসতে পারি না? এই কথাটা তুমি বলতে পারো না, তুমি তোমার বাবা মায়ের ছেলে, তুমি তো বউকে ভালোই বাসো না, তাহলে এখন কেন বউয়ের ঘরে ঢোকার জন্য তোমাকে কোনো অনুমতি নিতে হবে না? এই বউ বউ কথাটা বলে তুমি নানাভাবে আমাকে আর ব্ল্যাকমেল করতে পারবে না, বুঝতে পেরেছো সার্থিক মুখার্জি? আর আমি কখনোই তোমাকে ডিভোর্স দেব না, তোমাকে আমি এমন অবস্থা করব তুমি ভাবতে পারছো না। কি ব্যাপার গিনি, এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে? তুমি কি পাড়া প্রতিবেশীদের জানাবে নাকি? হ্যাঁ জানাবো তো। আপনারা মুখার্জি পরিবার সবাই মিলে আমাকে কি করে ঠকিয়েছেন। যেখানে আমার স্বামীর সঙ্গে আমার হানিমুনে যাওয়ার কথা ছিল সেটা যাওয়া হয়নি, আমার স্বামী আমাকে মিথ্যে বলেছে, ও এখনও অন্য কাউকে ভালোবাসে, এমনকি ও আমাকে মিথ্যে বলে ভালোবাসার নাটক করে আমাকে ব্যবহার করেছে, ভুলে গেলেন? গিনি, এক কথা বারবার বলো না। কেন? আপনারা অন্যায় করতে পারেন, আমি বললে দোষ? সেটা তো আমি মানবো না। এত চিৎকার চেঁচামেচি কেন করছো? তোমাকে দেখেই মনে হচ্ছে তোমার কলতলা কালচার, তাই বুঝি? তাহলে এটা আমার বস্তি কালচার হলে আপনাদেরও কালচার কি এটা, বাড়ির বউকে ঠকানো? কি ব্যাপার গিনি, শুনেছি তোমার বাবা অসুস্থ, ট্রিটমেন্ট করাতে পারছে না, খেতে পাচ্ছে না, তো আমরা কি ডোনেশন করব নাকি চ্যারিটি করব, করে টাকা তুলে দেব? সেটা আপনাদের ব্যাপার, আপনারা কি করবেন না করবেন তাই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তবে হ্যাঁ, আমি এই মুখার্জি পরিবারের বড় বউ, আমি সার্থিককে ডিভোর্স দেব, তার আগে ওর লাইফটা আমি হেল করে দেব, তার সঙ্গে গীতারও। আমি খুব ভালো করে জানি আপনাদের কালচার কতখানি ভালো। বাড়ির মেয়েকে তুলে নিয়ে গিয়ে বিয়ে দিতে চেয়েছিলেন জোরপূর্বক, এটাই আপনাদের কালচার, তাই না? তবে চিন্তা করবেন না, মেহেক এই বাড়িতে একবার ফিরে আসুক, আমি দেখাবো আমার আসল রূপটা কী। তার মানে আপনারা মেহেককে তুলে নিয়ে গিয়ে ওর জীবনটা যেমন শেষ করেছেন, আর বাকি অর্ধেক জীবনটা আমি মেহেকের শেষ করে দিয়ে তবে এই বাড়ি থেকে যাব। মুখার্জি পরিবারের প্রত্যেকটা মানুষের চোখে যদি আমি সর্ষের ফুল না দেখাতে পারি তাহলে আমার নামও গিনি নয়। ধমকি দেবে না এরকম করে। তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো ভেবে রেখেছো? কার সামনে? দেখুন মেজখুর শ্বশুর মশাই, এখন আর ওই যুগ নেই যে ঘুমটা টেনে আপনার সামনে মাথা নিচু করে থাকবো। আপনি যা বলবেন তাই শুনবো, বুঝতে পেরেছেন? এখন আমরাও কথা বলতে পারি, কেন বলবো না? আর আপনি আমাকে কোনো কথা বলে চুপ থাকতে পারবেন না। ওই অগ্নিজিৎ মুখার্জিকে, তার পরিবারের দম্ভ অহংকার সব কিছু ভেঙে চুরে ছাড়খাড় করে দেব। আমার বোন এই পরিবারের বউ হওয়ার যোগ্য নয়, তাহলে তাকে কেন বউ করে এনেছিলেন? কেন তাকে দিয়ে নিজেদের সমস্ত দায়িত্ব কর্তব্যগুলো পালন করে নিয়েছিলেন? এত চিৎকার কেন করছো গিনি বৌদি? কি ব্যাপার? আমরা নিচ থেকে সবটা শুনতে পাচ্ছি। আর দেখো, এই বাড়িটা কিন্তু বস্তি নয়, তোমরা এমন কমন বাথরুম ব্যবহার করো, এমনকি তার সঙ্গে বস্তিতে সবাই এতগুলো মানুষ একসাথে ঠেসাঠেসি করে থাকো, বাড়ির জামাই গেলেও তো থাকার ব্যবস্থা করে দিতে পারো না, তাহলে এত কথা কি করে বলছো? চুপ করে থাকো, বেশি কথা একদম নয়, বুঝতে পেরেছো? আমি কি পারি কি পারি না সেটা তোমাদের দেখিয়ে দিয়ে যাব। আমাকে ঠকানো হয়েছে তো এর খেসারত তোমাদের প্রত্যেকটা মানুষকে দিতে হবে। তোমরা শুধু দেখো না এই গুণী মুখার্জি কি কি করতে পারে, আর তোমাদের কি করে নাকে দড়ি দিয়ে ঘোরায়। আমি জানি গীতা আজকে বেকায়দায় পড়েছে বলে ও খুব অসুবিধায় রয়েছে। ও বাবার ট্রিটমেন্ট ঠিক করিয়ে নেবে, এরপরে ও ঘুরে দাঁড়াবে, তারপরে আপনাদের সবাইকে বাদর নাচ নাচাবে। ও কোর্টে আপনাদের নাচাবে, আর আমি কোর্টের বাইরে বাড়িতে এখানে আপনাদের নাচাবো। কি ভেবেছেন কি আমাদের খুব আন্ডার এস্টিমেট করেছেন, তাই না? এবার আপনাদের দেখিয়ে দেব কি করা যায়। গীতার যেহেতু একটা চাকরির প্রয়োজন, তাই একটা কাকা এসে গীতাকে একটা ঠিকানা দেয়, বলে এখানে গেলে একটা ল ফার্মে তো চাকরি হতে পারে, সেই টাকা দিয়ে বাবা মায়ের ট্রিটমেন্ট করাতে পারবি, ভালো কিছু পাবি, তুই চেষ্টা কর গীতা। ঠিক বলছো তুমি? হ্যাঁ, তাহলে তো হয়েই গেল। তখনই কৃপানকে ফোন করে তার বন্ধু, বলে মাস্টক গিলে নিয়েছে, গীতা কিন্তু যাবে, আসুক না। ও কি জানে নাকি যে ওকে যে কার্ডটা দেওয়া হয়েছে ওটা আমাদের এই অফিসের ম্যানেজারের কার্ড? ও যখন আসবে তখন বুঝতে পারবে আমাকে দেখে যে আসলে ও কোথায় এসেছে হাত পাততে। ওকে তো এরকমই করতে হবে। ওর সঙ্গে আমাদের ডিল হবে, ও ম্যাককে ফিরিয়ে দেবে, আর ওর বাবার ট্রিটমেন্টের যত টাকা খরচাপাতি লাগবে সবটা আমরা দিয়ে দেবো। লাখ লাখ টাকা লাগলেও সেটাও আমরা দিতে রাজি। কোনোভাবে সেখান থেকে আমাদের কেউ কিছু হতে পারবে না। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? কৃপান গীতার হাতে ভিক্ষার বাটি তুলে দিল। গিনি মেহেকের বাকি সর্বনাশ করে মুখার্জি বাড়িকে শিক্ষা দেবে। আজকে গিনি যেভাবে খেপে গিয়েছে মুখার্জি পরিবার বুঝতে পারছে যে আসলে গিনি ভালোও নয়,
আর কোনোভাবে এই পরিবারে সে ক্ষতি এমন করে দিয়ে যাবে যেটা কেউ পোষাতে পারবে না। গীতা এই পরিবারে অনেক দায়িত্ব পালন করেও তার প্রতি তার কারো কোনো ভালোবাসার সম্মান নেই। কিন্তু বিনি মুখের ওপর জবাব দিতে পারার জন্য সবাই তাকে ভয় পায়, চুপ করে রয়েছে সবাই, কারো কোনো প্রতিবাদ করার ভাষা নেই। আর এদিকে গীতা এবার যাবে চাকরির খোঁজে। সেখানে গিয়ে কি অপমানিত হবে কৃপানের কাছে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে